তো আপনি শিং মাছ চাষ করছেন বা করবেন, কিন্তু এই বিষয়গুলো জানেন না, আপনি কখনোই কিন্তু শিং মাছের সফলতা পাবেন না। আপনি অনেক চাষিরা রয়েছে প্রোবায়োটিক কি এটা বোঝেই না। তো আসলে এই প্রোবায়োটিক কি এটা যদি না বোঝে, প্রোবায়োটিক বেস চাষ যদি না করতে পারে, তাহলে কিন্তু কখনোই উনি সফলতা পাবেন না আর কি। তো চাষের আগে ভিডিওটি দেখুন, আসলে শিং চাষ করতে গেলে কি সতর্কতা অবলম্বন করা উচিত, তারপরে আপনারা মাছ চাষে যান। মূল কথা হলো যে আধুনিক পদ্ধতিটা কি শিং চাষ করতে গেলে, মাছ চাষ করতে গেলে, বিশেষ করে শিং চাষের ক্ষেত্রে আজকে প্রতিবেদন যে শিং চাষে আধুনিক পদ্ধতিটা কি, এটা আজকে আমার প্রতিবেদনে পাবেন। বিশেষ করে যারা মাছ চাষি খামারি ভাইরা রয়েছেন, যারা শিং মাছ চাষ করেন, আসলে দেখা যায় যে 30,000 শিং মাছের রেণু পুকুরে দেওয়া হয়েছে, কিন্তু যখন হারভেস্টিং করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আপনার হয়তো 12,000 বা 15,000 পাওয়া যাচ্ছে, বাকি মাছগুলো নাই। তো আসলে এইটা আসলে একটা কমন সমস্যা যারা নতুন চাষি। তো আমি আপনাদের আজকে কিভাবে চাষাবাদ করলে, বিশেষ করে শিং মাছ কিভাবে চাষ করলে এবং কি কি সতর্ক অবলম্বন করলে সফলভাবে শিং মাছ চাষ করা যায়, এই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক, পুরো প্রতিবেদন জুড়ে আপনি সঙ্গে থাকুন। তো প্রিয় দর্শক, এই পুকুর প্রস্তুতির পর সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনাকে সঠিক এবং ভালো এবং সুস্থ পোনা নির্বাচন করতে হবে। এখন এই শিং মাছের পোনা এটা তো হইলেই হলো, আবার এটার হচ্ছে যে সঠিক কি আবার সুস্থ কি, আসলে ঠিক তা নয়। শিং মাছের পোনার ক্ষেত্রে আপনার এখানে অনেক ব্যাপার আছে, এটা আপনাকে জানতে হবে যদি আপনি শিং চাষি হয়ে থাকেন। তো এখানে কিন্তু আপনাকে শিং মাছ চাষ করতে গেলে অবশ্যই কাটাইয়ের ব্যাপারে আপনার একটা ধারণা থাকতে হবে যে কাটাই পদ্ধতিটা কি। তো কাটাই পদ্ধতিটা হচ্ছে কি, যে আপনার শিং মাছ কিন্তু মেল এবং ফিমেল, মানে যে মাছটা রয়েছে, এই ছোট এবং বড়, এই ছোট যেগুলো এগুলো সাধারণত আপনি পুরুষ মাছ, এবং বড় যেগুলো এগুলো মা মাছ। তো পুরুষ মাছগুলো সবসময় একটু কম বড় হয়, মা মাছগুলো অধিক বড় হয়। তো যদি আপনার পুকুরে মা মাছের তুলনায় পুরুষের পরিমাণটা বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু উৎপাদনে ভালো একটা রেজাল্ট আনতে পারবেন না। তাই আপনার কাটাই পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই শিং চাষ করতে গেলে। তাই আপনার এই মাছটা আপনার পুকুরে দেওয়ার পূর্বে আগে সুন্দর করে মাছটা একত্রিত করে ধরে এটাকে একটা নেট দিয়ে সুন্দর করে কাটাই দিতে হবে, যাতে বড় মাছগুলো আটকে যায় এবং ছোট মাছগুলো বের হয়ে যায়। এই ছোটগুলো বের হয়ে গিয়ে আপনি মোটামুটি বড় যেগুলো আসলে মা মাছ, এই মাছগুলো আপনি পুকুরে ছাড়তে হবে। প্রিয় দর্শক, তো এই কাটাই পদ্ধতি আপনি যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। এটা আপনারা অবশ্যই করে নেবেন। কাটাই করে নেওয়ার পর আপনার খেয়াল রাখতে হবে মাছগুলো ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা, যে পুকুর থেকে নিচ্ছেন সে পুকুরে কোনো রোগে আক্রান্ত হয়েছিল কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, এটা আপনাকে জানতে হবে, খোঁজ নিতে হবে। তো তারপরে আপনার যে কাজটা করতে হবে, যে মাছটা যখন পরিবহন করে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনি পুকুরে ছাড়বেন, তখন যেই জায়গাতে মাছটা ছাড়বেন সেখানে একটু পানি পটাশ, যেটা ডাক্তারি পটাশ, সেটা একটু গুলে আপনি ঢেলে দিবেন। ওই জায়গাতে মাছটা ছাড়বেন, তাহলে হবে কি মাছগুলো ওই পানি পটাশে গোসল করে আপনার পুকুরে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা জীবাণুমুক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি। তো আমি নিজে কিন্তু, আপনারা জানেন, একজন শিং চাষি। আমি কিন্তু মাছ চাষ এই দীর্ঘদিন ধরে শিং চাষ করে আসছি, মোটামুটি সফলতা পেয়েছি। অনেক ব্যর্থতাও ছিল, অনেকবার অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। আসলে যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু ব্যর্থতা এটা থাকবেই, এটা ছাড়া আপনি সফলতা পাবেন না এবং শিখতে পারবেন না। তো এইটা করার পর আমি আপনাদের যে পরামর্শটা দেবো, আমি যেটা করি, আপনি ঠিক বিকেলবেলা বা 2-3 ঘন্টা পর আপনি সুন্দর করে পুরো পুকুরে রেনামাইসিন ছিটিয়ে দিবেন। তো এইটা মোটামুটি আপনার বিঘাকে 200 গ্রাম হারে দিতে পারেন, 200 গ্রাম বা 150 গ্রাম হারে রেনামাইসিন, যেটা পাউডার, এই পাউডারটা পানিতে গুলে পুরো পুকুরে ছিটিয়ে দিবেন। এই রেনামাইসিন প্রয়োগ করলে হয় কি, এটা কিন্তু ছোটোখাটো একটা অ্যান্টিবায়োটিক সিস্টেম। এটাতে আপনার কোনো গ্রোথ হ্যাম্পার করবে না, কোনো সমস্যা হবে না। এটাতে আপনার মাছের যে ধকল, মাছের অনেক সময় কাটা ফেটে যায়, গা ছিলে যায়, যা একটা স্ট্রাগল করে, যেটা এইটা আপনার কিন্তু মোটামুটি একটা ধকলটা কেটে উঠবে বা রিকভারি করে ফেলবে আর কি। তো এইভাবে আপনারা কিন্তু মাছ পুকুরে ছাড়বেন আর কি। প্রিয় দর্শক, তো শিং মাছ চাষি খামারি ভাইদের আমি আরেকটা পরামর্শ দেব, যে শিং মাছটা কিন্তু সবসময় পানির উপরে এসে নড়ে, মানে নিচে থেকে উপরে আসে, আবার নিচে নেমে যায়। তো যেহেতু পানির উপরে এটা নড়াচড়া করে, তো এইটা কিন্তু বিভিন্ন ধরনের যে আক্রমণাত্মক পাখি রয়েছে, আপনার বগ রয়েছে, এগুলো থেকে বাঁচার জন্য আপনার কিন্তু 100%
পুকুরটাকে সুন্দর করে নেটিং করতে হবে। পুকুরে যদি আপনি সুন্দর করে নেটিং না করেন সেক্ষেত্রে কিন্তু এই শিকারি পাখিগুলো আপনার পুকুরে ব্যাপকভাবে ডিস্টার্ব করবে, মাছ ধরবে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় মাছ ধরতে পারবে না, ছেড়ে দিবে, গায়ে ক্ষত হবে, ওখান থেকেই আসলে ঘা হবে, ঘা থেকেই ব্যাকটেরিয়া, এইভাবেই কিন্তু ভাইরাসের সৃষ্টি হয়। আবার দেখা যায় যে একটা পুকুরে ভাইরাস হয়েছে, সেই পুকুরে হয়তো ওই পাখিগুলো পড়ছে, সেখান থেকে আবার ওই পাখিগুলো উড়ে এসে আপনার পুকুরে পড়ছে। তাহলে এই পাখির মাধ্যমে, তার ঠোঁটের মাধ্যমে, তার এই পাখনার মাধ্যমেও কিন্তু ভাইরাসগুলো আপনার পুকুরে ছড়াইতে পারে আর কি। এই জন্য নেটিং করাটা অত্যন্ত জরুরি। আপনার সুন্দর করে নেট করে দিবেন, ধার দিয়েও চারিদিক দিয়ে নেট করে দিবেন, কোনো সাপ বা কোনো ক্ষতিকারক যেন প্রবেশ না করতে পারে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাদের খেয়াল রাখতে হবে আর কি। তো এই পর যে বিষয়টা সেটা হলো যে খাবার ম্যানেজমেন্ট। আসলে মাছকে আমরা কিভাবে খাওয়াবো, বিশেষ করে শিং মাছকে কিভাবে খাওয়াবো এবং কি খাবার দিব, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। বিশেষ করে নতুন মাছ চাষি খামারি ভাইরা যারা রয়েছেন তাদের জন্য তো এটা আমি মনে করি আমার পরামর্শগুলো অনেক উপকারী হবে, আমি আশাবাদী আর কি। তো আসলে শিং মাছ কিন্তু সবসময় ভাসমান খাবারে বেশি অভ্যস্ত। এই ভাসমান খাবারটা কিন্তু আপনি চাইলেই বাড়িতে কিন্তু মিক্সড করে বানাইতে পারবেন না। এটা আপনার কারখানা থেকে বানায় নিতে হবে। না হলে আপনাকে কি করতে হবে, ভালো ব্র্যান্ড যেগুলো নারিশ আছে, আপনার নিউ হোপ আছে, কোয়ালিটি আছে, এর মধ্য থেকে আপনারা ভালো ব্র্যান্ড যেটা এটা বেছে নেবেন। আমি কোনো নির্দিষ্ট কোম্পানির মার্কেটিং করব না, আপনারা এটা খোঁজ নেবেন যে আসলে ভালো প্রোটিন পার্সেন্ট বেশি কোনটাতে, মূল্য মোটামুটি সাশ্রয় আছে, এইটা আপনারা প্রয়োগ করবেন। তো যখন আপনারা মাছের রেণুটা প্রয়োগ করবেন, তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এখানে খাবার ম্যানেজমেন্টটা আসলে দেখেন প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রেও যেমন অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু অনেকটা তেমনই। যেমন আমরা ছোট বাচ্চাদের কি করি, আমরা ছোট বাচ্চাদের কিন্তু একবারে এতগুলো খাবার দেই না। ছোট বাচ্চাদের কি করি, আমরা অল্প অল্প করে খাবার খাওয়াই, কিন্তু আমরা অন্যান্য মানে প্রাপ্তবয়স্কদের তুলনায় এদেরকে কিন্তু পরিমাণে বারে বেশি খাওয়াই। যেমন দেখেন যে সকালে একবার, আবার 10টার দিকে বা 11টার দিকে একবার, আবার দুপুরে একবার, আবার 4টা 3টার দিকে একবার, এভাবে কিন্তু আমরা বারে বেশি খাওয়াই। ঠিক ছোট মাছের ক্ষেত্রে আপনারা সেটাই করার চেষ্টা করবেন, এতে আপনার মাছ সুস্থ থাকবে। আপনি একবারে বিকেলবেলা অনেকগুলো খাবার না দিয়ে আপনি অল্প পরিমাণ খাবার দিলেন, সকালবেলা হয়তো 3 কেজি খাবার খাবে আপনার পুকুরে, তাহলে কি করবেন, সকালে 1 কেজি, দুপুরে 1 কেজি, রাতে 1 কেজি, এটা ছোট মাছ থাকার ক্ষেত্রে এটা করবেন আর কি। পরে যখন মাছগুলো বড় হয়ে যাবে তখন আপনি সেটাকে দুপুরে বন্ধ করে 2 বেলা যদি করতে পারেন, 1 বেলা না করে 2 বেলা করবেন। আর ক্যাটফিশ জাতীয় মাছ, বিশেষ করে শিং, পাবদা, যে ট্যাংরা, গুলশা রয়েছে, এগুলো কিন্তু রাতে, এরা কিন্তু নিশাচর, এরা কিন্তু রাতের বেলা খাবার খেতে বেশি ভালো পছন্দ করে। তাই আপনারা রাতে অভ্যস্ত করবেন এই মাছগুলোকে খাবার খাওয়াতে। আর খাবার দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যে কখনোই যেন খাবারটা অতিরিক্ত না হয়। দেখা যাচ্ছে যে খাবার দিয়েছেন কিন্তু খাবারগুলো ভেসে রয়েছে, তো এখানে এই যে পরিমাণ খাবার অতিরিক্ত হয়েছে, ভেসে রয়েছে, সেগুলো কিন্তু পচে যাবে, সেগুলো কিন্তু পানি নষ্ট করে ফেলবে, বিষক্রিয়া সৃষ্টি করবে, গ্যাস সৃষ্টি করবে। তাই খাবার পুকুরে দাঁড়িয়ে থেকে আপনাকে দেখতে হবে যে কী পরিমাণ খাবারটা মাছ খাচ্ছে, ঠিক সেই পরিমাণ খাবারটা আপনাকে পুকুরে প্রয়োগ করতে হবে, ধীরে ধীরে বাড়াতে হবে। তো শিং চাষে এগুলো জিনিসগুলো খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক। খাবার ম্যানেজমেন্ট এইটা কিন্তু আমি আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। মাঝে মাঝে আপনারা ভিটামিন সি, লিভার টনিক, এনজাইম, এগুলো অন্তত 7 দিনে 3 দিন এটা আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। এতে করে মাছের হজম শক্তি ভালো থাকবে, পেট ফোলা রোগ বা বিভিন্ন রোগ বালা এগুলো আসবে না, মাছের রুচি ভালো থাকবে। এইভাবে আপনারা শিং মাছের পুকুরে খাবারটা ম্যানেজমেন্ট করলে আমি মনে করি লাভবান হবেন আর কি। তো প্রিয় দর্শক, এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে যে এই পুকুরে কিন্তু আপনার মাঝে মাঝেই পানি ঢোকাতে হবে। পাতালের যে পানিটা, ফ্রেশ পানি, আপনি অন্য পুকুরের পানি কিন্তু ঢোকানো যাবে না। এই পাতালের পানিটা আপনারা মাঝে মাঝে পুকুরে প্রবেশ করাবেন। এতে করে মাছ হজম শক্তি বাড়বে, রোগ জীবাণুর গ্যাস যেটা সেটা নষ্ট হয়ে যাবে। পানির মানটা ধরে রাখতে হবে। তো একটা পুকুরে গিয়ে পুকুরে পানির মান দেখলেই কিন্তু বোঝা যায় যে পুকুরের পরিবেশটা কত সুন্দর, কত ভালো আছে। তো এইটা আপনার এই পানি, এখানে পিএইচ এর মানটা ঠিক থাকতে হবে, অ্যামোনিয়ার পরিমাণটা ঠিক থাকতে হবে। এগুলো মাঝে মাঝে আপনারা পিএইচ, অ্যামোনিয়াগুলো আপনার যে ফিশারিজ ভাইরা আছে যেখান থেকে মেডিসিন কেনেন, তাদের দিয়ে মাঝে মাঝে আপনারা চেক করাবেন এগুলো ঠিক আছে কিনা। এগুলো আপনি যদি ম্যানেজমেন্ট সুন্দর করে করেন তাহলে রোগ
আসলে হয় কি, আমি একটা কথা বলবো আপনাদের, এটা আমার ব্যক্তিগত মতামত। আসলে রোগ আসার পর আপনি যে চিকিৎসা করবেন 10-15 হাজার টাকা ব্যয় করবেন, এটা না করে আপনাকে এমন কিছু করতে হবে যেন রোগটাই পুকুরে না আসে। এগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা, এগুলো আপনারা ম্যানেজমেন্ট করবেন। এগুলো করলে আপনার পুকুরে রোগ প্রতিরোধটা ক্ষমতাটা বেশি থাকবে আর ভালো থাকবে। তো আমি এইবার যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব প্রিয় দর্শক, সেটা হচ্ছে মাছের রোগ বালাই। তো আপনি যে কোনো ব্যবসায় করতে যান, গরুর খামার করতে যান, মাছ চাষ করতে যান, এই রোগ বালাই সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, ধারণা না থাকে, পুরোপুরি অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে আপনি চাষাবাদ করতে পারবেন না। পারবেন, কিন্তু এতে অনেক ব্যয়বহুল হবে, অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এক একজন আপনাকে এক এক রকম পরামর্শ দিবে। এগুলো শুনতে গিয়ে দেখবেন যে একবারে বাজে একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে গেছে। তাই আপনার শিং মাছে কি রোগ হয় এটা আপনাকে কিন্তু নিজেই জানতে হবে, আবিষ্কার মানে বিষয়টা স্টাডি করতে হবে আর কি। তো শিং মাছে বিশেষ করে তেমন কোনো রোগ নেই। এখানে মারাত্মক দুইটা রোগ রয়েছে। সেটা হলো যে পেট ফোলা রোগ, সচরাচর যেটা দেখা যায়, পেটে পানি জমে যায় বা পেট ফোলা রোগ হয়। এটা আপনার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষণীয় আর কি। দ্বিতীয়ত ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত যে রোগটা হয়, আমরা বা অনেক সময় কিন্তু এগুলোকে ভাইরাস বলে থাকি। আসলে ভাইরাস এরকম কোনো কিছু বিষয় নয়। তো এই ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত রোগ এখানে কিন্তু পুকুরে আপনার মাছে হবে। আবার কিন্তু শিং মাছে একটা রোগ আপনি লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে কিন্তু ছিটানো রোগ। মাছ উপরে সে কিন্তু খুব লাফালাফি করবে, নাড়াচাড়া করবে, পাড়ের ধারে চলে আসবে, একটা সময় মারা যাবে। আপনি প্রথম অবস্থায় যদি দেখেন তো মনে করবেন হয়তো আপনার পুকুরে কেউ বিষ প্রয়োগ করেছে। আসলে তা নয়, এটাকে মাছের ছিটানো রোগ বলা হয়। এই ছিটানো রোগ আপনার সবগুলোরই আসলে ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু সেগুলো আপনাকে জানতে হবে। তো আপনি শুরুতে অ্যান্টিবায়োটিকে যাবেন না। অ্যান্টিবায়োটিকে গেলে হয় কি, মাছের ব্যাপকভাবে গ্রোথ হ্যাম্পার হয়। মাছ আপনি বেশি অ্যান্টিবায়োটিক যদি পুকুরে প্রয়োগ করেন, আপনি দেখবেন একটা শিশুকে যখন সেপ 3 বা জিম্যাক্স বা এই অ্যান্টিবায়োটিক যেগুলো আর কি, জ্বর হলেই অ্যান্টিবায়োটিক, অনেকে কিন্তু এই ভুলগুলো করে। পরবর্তীতে ওই বাচ্চার ছোট জ্বর হোক, বড় জ্বর হোক, যে কারণেই হোক, অ্যান্টিবায়োটিক ছাড়া আর কিন্তু ভালো হতে চায় না। অ্যান্টিবায়োটিক যতটা শরীরের জন্য ভালো, ততটা কিন্তু শরীরের জন্য এটা কিন্তু খারাপ। ঠিক পুকুরের ক্ষেত্রেও তাই। আপনি মাছে যদি সহজেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার চিন্তা করেন, এটা কিন্তু আসলে ভালো জিনিস নয়। ক্ষতি হবে। এতে মাছের গ্রোথ হ্যাম্পার হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মাছের ইমিউনিটি ক্ষমতা কমে যায়। তাহলে করতে হবে কি, আপনার প্রথমে আপনার এই জীবাণুনাশক বা পটাশ এগুলো দিয়ে আপনার আগে করতে হবে, মানে চেষ্টা করে দেখতে হবে যে আসলে কমে কিনা। বিশেষ করে পানি পটাশটা আমি সাজেশন করব, আমি নিজে প্রয়োগ করি। আমি কিন্তু পানি পটাশ বা এই যে ব্লিচিং পাউডার, তারপরে হচ্ছে আপনার এই যে আছে আপনার এগুলো একসাথে, লবণ একসাথে একটা আমি ককটেল ডোজ তৈরি করে কিন্তু পুকুরে প্রয়োগ করি। অনেক সময় এটা দিয়েই কিন্তু আমার মাছ সুস্থ হয়ে গেছে। দেন তার ক্ষেত্রে না হলে আপনি নিরাপদ যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে আপনি সেগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আর কি। তো প্রিয় দর্শক, আপনার পুকুরে যে এই রোগ বালাই যেন না আসে, এর জন্য আপনাকে আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তো কি করতে হবে, আপনি নিয়মিত শীতের সময় হলে 10-15 দিন পর, ভালো ওয়েদার থাকলে গরমের সময় হলে আপনার মোটামুটি 20-25 দিন পর পর আপনার কিন্তু মেডিসিনের ডোজ করতে হবে। কিভাবে, আপনি কিন্তু প্রথমে উকুননাশক করলেন আজকে, তারপরের দিন উকুন বা পরজীবনাশক, তারপরের দিন হচ্ছে জীবাণুনাশক, তারপরে কিন্তু আপনার হচ্ছে যে এই গ্যাসের ডোজ করতে হবে যাতে ক্ষতিকারক গ্যাস না থাকে। তারপরে হচ্ছে আপনার প্রোবায়োটিকের ডোজ করতে হবে। আপনার কিন্তু প্রোবায়োটিক বেস চাষটা করতে হবে। প্রোবায়োটিক অনেকে কিন্তু বোঝেই না আসলে প্রোবায়োটিকটা কি। এগুলো না বুঝলে কখনো, বাংলা কথা হচ্ছে যে আপনাকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে হবে। এগুলো ব্যবস্থা নিলে আপনার পুকুরে রোগ বালাই আসবে না। এগুলো সতর্ক থাকতে হবে আর কি। তাহলে আপনারা ভালোভাবে আপনার চাষাবাদ করতে পারবেন। তো পরিশেষে আমি বলবো যে মাছ হারভেস্টিং করার ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন। আপনারা কিন্তু এই ইলেকট্রিক চালিত মেশিন দিয়ে পুকুর শুকাতে যাবেন না। প্রথমে জাল দিয়ে ধরবেন, তারপরে পুকুর শুকাতে হলে আপনার তেলের শ্যালো মেশিনও থাকতে হবে। তো হচ্ছে যে এমন অবস্থায় পুকুর শুকিয়ে গেল, দেখা যাচ্ছে যে ওই আপনার মাছও ধরতে পারতেছেন না, আবার রোদে কিন্তু মাছ মরে যাবে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এগুলো বিষয় খেয়াল রাখবেন। তো প্রিয় খামারি ভাইরা, আমি চেষ্টা করি সবসময় আমার এই বংশী এগ্রো চ্যানেল থেকে আপনাদের এই উপকারী প্রয়োজনীয় প্রতিবেদনগুলো তুলে ধরার জন্য। আমি এই বংশী এগ্রো চ্যানেলে সবসময় মাছ, শিং মাছ এবং গরু
কৃষিভিত্তিক যে ভিডিওগুলো, বিশেষ করে যেগুলো আমার নতুন খামারি ভাইদের জন্য অনেক উপকারী হবে, আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি সবসময়। এটা আপনাদের আগামীতে যেন আমি আরও ভালো ভালো প্রতিবেদন তুলে ধরতে পারি। খামারি ভাইদের জন্য আমার প্রতিবেদন যদি এতটুকু উপকারে লেগে থাকে, আমার বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকলের জন্য শুভকামনা, ভালোবাসা রইল। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।